বিশ্বরূপ বসুর লেখা গল্প নহন্যতে। দুটো বেডরুম, সাউথ ফেসিং ব্যালকনি, একটা ছোট্ট কিচেন আর দুটো রুমের সাথে অ্যাটাচড বাথরুম। ছোট্টর মধ্যে মাথা গোঁজার একটা ঠিকানা তো হলো। রেন্ট 10,000 টাকা মান্থলি। বাড়িওয়ালা 12,000 বলেছিল, কিন্তু ঈশানীর একটু রিকোয়েস্টে 10,000-এ রাজি হয়েছে শেষ পর্যন্ত। সমস্যা যে এটুকু ছিল তা নয়, একা মেয়েকে ফ্ল্যাট ভাড়া দিতে রাজি হননি বাড়িওয়ালা নীরেনবাবু। তবুও বুঝিয়ে শুনিয়ে রাজি করা গেছে। মুর্শিদাবাদে জন্ম হলে কি হবে, এই 5 বছরে কাজের সূত্রে বেশ কিছু শহরে ঘুরে ফেলেছে ঈশানী। দিল্লি, মুম্বাই তো ওর বলতে গেলে সেকেন্ড হোম। এই বছর কোম্পানি চেঞ্জ করায় নতুন কোম্পানি ট্রেনিংয়ের জন্য আপাতত 3 মাস কলকাতায় থাকতে হবে ওকে। ও এই মাল্টিন্যাশনাল কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে জয়েন করেছে। ভেবেছিল বাড়িতে উঠবে, কিন্তু অত দূর থেকে ডেলি প্যাসেঞ্জারি করা সম্ভব নয়। আর এখন বয়স সবে 27 ওর। সামনে গোটা জীবন পড়ে আছে। চাকরি সূত্রে এই দৌড়ে বেড়ানোটা কিন্তু ওর বেশ এনজয় করে। বাড়িকে প্রথম খুব মিস করত, এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে সোফাতে গা এলিয়ে কখন যেন ওর চোখ লেগে যায়। কলিং বেলের আওয়াজে ওর ঘুম ভাঙে। দরজা খুলে দেখে নীরেনবাবু একটা লোককে নিয়ে দাঁড়িয়ে আছে। বাথরুমের কলগুলো ঠিকঠাক আছে কি না আর জলের কোনো সমস্যা যাতে না হয় তার জন্য শম্ভুকে নিয়ে এলাম, ও দেখে নেবে। নীরেনবাবু এক নিঃশ্বাসে কথাগুলো বলে চলেন। হ্যাঁ নিশ্চয়ই, থ্যাংক ইউ। ঈশানী স্বভাবসিদ্ধ ধন্যবাদ জানায়। মিনিট 20 শম্ভু বলে লোকটা কলের কাজ করে চলে যায়। ঈশানী ভাবতে থাকে, রুমটা ওর এতটাই পছন্দ হলো বলে এতটা টাকা ভাড়া দিয়ে থাকতে রাজি হয়ে গেল ঠিকই, কিন্তু একজন পার্টনার থাকলে সুবিধা হতো। 5,000 করে ভাগ করে নেওয়া যেত। কিন্তু কাকেই বা বলবে, এখানে তো কাউকে চেনে না, আর কলকাতায় সেরকম কোনো বন্ধুও নেই ওর। 3 দিন বাদে নতুন অফিসে জয়েন করতে হবে, তারপর আর সময় পাবে না। এইসব ভাবতে ভাবতে কাগজের বিজ্ঞাপনের পাতার দিকে ওর নজর যায়। এরকমই তো একটা বিজ্ঞাপন খুঁজছিল অঙ্কিত। কলকাতায় শিফট করেছে মাস 2 হলো, কিন্তু থাকার কোনো জায়গা নেই। অঙ্কিত একজন ইন্টেরিয়ার ডিজাইনার। ভেবেছিল ফ্ল্যাট ভাড়া নেবে, কিন্তু ওর কাকা নাছোড়বান্দা। কলকাতায় কাকার বাড়ি থাকতে ও কিনা কলকাতায় এসে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবে, এ হতে দেওয়া যাবে না। আসলে এতে যতটা ভালোবাসা ছিল তার থেকেও বেশি ছিল ফ্যামিলির মান সম্মানের ব্যাপার। অঙ্কিত 2 মাস এখানে থেকে বুঝতে পেরেছে কাকা যতটা আন্তরিক, কাকিমা তার ছিটে ফোঁটাও নন। উল্টে ও বিদায় হলে যেন বেঁচে যায়। রাতে 10টার মধ্যে বাড়ি ফিরতে হবে, ড্রিঙ্ক করে ফেরা যাবে না, রাত অবধি ঘরে লাইট জ্বালিয়ে রাখা যাবে না, আরও কত কি নিয়মকানুন। ও বিজ্ঞাপনটা দেখে যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। গোটা গোটা অক্ষরে লেখা, রুম পার্টনার চাই, 13A গড়িয়াহাট রোড, কলকাতা 7,19,000। ইচ্ছুক ব্যক্তি সত্ত্বর যোগাযোগ করুন। মোবাইল নাম্বার দেওয়া আছে। অঙ্কিত অফিসে গিয়ে হাতের কাজগুলো গুছিয়ে মোবাইলটা পকেট থেকে বের করে, তারপর সোজা ডায়াল করে বিজ্ঞাপনে দেওয়া নম্বরটায়। হ্যালো হ্যালো আমি আপনার দেওয়া বিজ্ঞাপনটা দেখলাম আজকের পেপারে। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য ম্যাটার ইন ডিটেলস। মানে ওই যে রুম শেয়ারের বিজ্ঞাপন। ওহো ইয়েস, আপনার নাম? আমি অঙ্কিত বোস। আমি ঈশানী সেন। আসলে আমি যেটা বিজ্ঞাপনে দিয়েছি ওটা আমার নিজের রুম নয়, আমিও রেন্টে থাকি। বাট আমার পক্ষে একা এতটা এফোর্ড করা একটু কস্টলি হয়ে যাচ্ছে, তাই এই শেয়ারের ভাবনা। ওহো ফাইন। আচ্ছা শুনুন না, আমি আপনাকে একটু পরে কল করছি। আসলে আবার একটা কাজ এসে গেছে। সব থেকে ভালো হয় যদি কালকে একবার মিট করেন। কালকে? প্লেস, টাইম? বিকেল 5টা। প্লেসটা না হয় আপনি ডিসাইড করে আমায় জানান। রাখছি। ওকে বাই। দুজনে ফোন রেখে দেয়। রাতের বেলা ঈশানী অঙ্কিতকে ফোন করে। হ্যালো, আমি? ইয়েস ঈশানী, বলুন। ওহো, নাম্বারটা সেভ করে রেখেছেন? হ্যাঁ তখনই। বলুন, কিছু ডিসাইড করলেন? হ্যাঁ, কালকে বিকেল 5টায় সাউথ সিটি মলে। ওকে ডান, কালকে দেখা হচ্ছে। বাই। শিওর, বাই।
আপনি এসে গেছেন? হ্যাঁ, এই তো ঢুকছি। আমিও প্রায় এসে গেছি। আপনি তাহলে মলের গেটের সামনেটাই দাঁড়ান। বাই দ্য ওয়ে, আপনাকে চিনব কিভাবে? ব্ল্যাক শার্ট আর ডেনিম, দেখলেই চিনে যাবেন। ওকে, বাই। 10 মিনিট হলো অঙ্কিত পৌঁছে গেছে। ঈশানী এখনও আসেনি। একটা সিগারেট প্রায় শেষের দিকে অঙ্কিতের। হঠাৎ দূর থেকে হাই শুনে অঙ্কিত মোবাইল থেকে মাথা তুলে তাকায়। বটল গ্রিন কুর্তিতে আর ব্লু লেগিংসে ঈশানীকে বেশ লাগছে। ও হ্যালো, আপনি ঈশানী রাইট? ইয়েস, আমি ঈশানী। সরি, একটু ওয়েট করতে হলো আমার জন্য। ও কিছু না, আর তাছাড়া সুন্দরী মেয়েদের জন্য এটুকু ওয়েট করাই যায়। ফ্লার্ট করছেন? একদমই না, তবে আমি কমপ্লিমেন্ট হিসেবে নিলাম কিন্তু। একদম। চলুন কোথাও বসা যাক। দুজনে সাউথ সিটি মলের ফুড কোর্টে গিয়ে বসে। এবারে সবিস্তারে বলুন রুম শেয়ারের ব্যাপারটা। আসলে ফোনে যেটা বলেছিলাম, আমার 10,000 ভাড়া দেওয়াটা একটু বিলাসিতা মনে হচ্ছে। আবার ফ্ল্যাটটা এতটাই পছন্দ হয়েছে তাই রাজিও হয়ে গেছি। তাই ভাবছিলাম যদি রেন্টটা শেয়ার হয়ে যেত ভালো হতো, তাই বিজ্ঞাপনটা দিয়েছিলাম। আপনার ফ্ল্যাট ওনার যদি কোনো ঝামেলা করে, মানে একই ফ্ল্যাটে অবিবাহিত দুজন ছেলে মেয়ে, আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন? হ্যাঁ পারছি, তবে আই উইল ম্যানেজ। ওকে, আজকে ফেরার পথে রুমটা একটু দেখতে পারি? তাহলে কাল থেকেই শিফট হয়ে যাব। ওহো শিওর, অবশ্যই পারেন। তা আপনি কি করেন? এখন কোথায় থাকেন? আমি ইন্টেরিয়ার ডিজাইনার, কাকার বাড়িতে থাকি। কিন্তু একদম পোষাচ্ছে না। একজন আমার মতো বয়সী ছেলে কিভাবে রাত 11টার মধ্যে ঘরে আলো নিভিয়ে শুয়ে পড়বে বলুন? আর তাছাড়া আমার অফিসটাও এখান থেকে মিনিট 20-25 লাগবে। সব দিক থেকেই সুবিধা হবে। আর আপনি? আমি নতুন কোম্পানি জয়েন করেছি, এখন ট্রেনিংয়ে আপাতত কলকাতায়। আমি এই মাল্টিন্যাশনাল কোম্পানির প্রজেক্ট ম্যানেজার। ওয়াও, খুব ভালো। দুজনে প্রাথমিক বাক্যালাপ সেরে উঠে পড়ে। ঈশানী অঙ্কিতকে নিয়ে ফ্ল্যাটের দিকের অটো ধরে। দুটো অটো চেঞ্জ করে ওরা অবশেষে ফ্ল্যাটে পৌঁছায়। দরজা খুলে ঈশানী রুমে ঢোকে। এই যে এদিকে একটা বেডরুম, এটাতে আমি থাকছি। আর এই যে একটা, এটা আপনার হবে। দুটোতেই অ্যাটাচড বাথরুম আছে। এইটা ব্যালকনি, আর এটা কিচেন। কি চলবে তো? আরে দৌড়বে। আর সব থেকে বড় কথা, নিজের মতো আরামে থাকতে পারবো। আমি রাজি। ওকে গুড, তবে আমার কিছু শর্ত আছে। বলে ফেলুন। প্রথমত, কোনো আছিলায় আমার ক্লোজ হওয়ার চেষ্টা করবেন না। দ্বিতীয়ত, দুজনের কাছে রুমের একটা করে চাবি থাকবে, যাতে কেউ কারোর কাছে বাউন্ড না থাকে। আর তৃতীয়ত, আপনি থেকে তুমি বলা প্র্যাকটিস করুন। আমার এই আপনি আগে এগুলো বিস্তর অ্যালার্জি আছে। আমি সব শর্ত মেনে দুপায়ে রাজি। দুজনে একসাথে হেসে ওঠে। ওকে, তবে চলি। কালকে শনিবার, আমার ছুটি আছে, তাই সকাল সকাল মালপত্র নিয়ে চলে আসছি। মানে আমার দুটো ব্যাগ নিয়ে হাজির হচ্ছি। বাই। অঙ্কিত বেরিয়ে যায়। ঈশানী হাত মুখ ধুয়ে রাতের খাবার নিয়ে বসে। একদিকে মনে মনে রুম রেন্টটা শেয়ার হবে বলে হালকা লাগে, অন্যদিকে এরকম একজন অচেনা অজানা ছেলের সাথে একসাথে থাকবে ভেবে একটু চিন্তাও হয়। তবে কুছ পরোয়া নেই। একা একা এত শহরে ঘুরে বেড়ানো একজনের এইসব ছোটোখাটো ব্যাপারে এত ভাবলে চলে না ভেবে মনকে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে পড়ে ঈশানী। পরের দিন সকালে অঙ্কিত নিজের দুটো ব্যাগ নিয়ে হাজির হয়। ওর বরাদ্দ রুমে ব্যাগ রেখে সোফায় এসে বসে। তা ম্যাডাম, বলছিলাম আপনারও কি আমার মতো শনিবার ছুটি থাকে? শনিবার আমার হাফ ডে থাকে। আসলে আমার সোমবার থেকে জয়েনিং, তাই আজকে বাড়িতে আছি। কথা শেষ হবার আগেই ডোরবেল বেজে ওঠে। ঈশানী গিয়ে দরজা খুলে দেয়। নীরেনবাবু, আসুন আসুন। নীরেনবাবু এসে সোফায় অঙ্কিতের মুখোমুখি বসেন। আপনার নামই তবে অঙ্কিত? অঙ্কিতের দিকে তাকিয়ে নীরেনবাবু জিজ্ঞেস করেন। হ্যাঁ, অঙ্কিত বোস। ঈশানীর কাছে শুনলাম আপনারা ফ্ল্যাটটা শেয়ার করছেন। হ্যাঁ, আজ থেকে এই ফ্ল্যাটেই দুজন থাকবো বলে ঠিক করেছি। দেখুন মশাই, কলকাতা শহরে অবিবাহিত দুজনকে একসাথে থাকতে দিতে কেউ মনে হয় মেনে নেবে না। আমি ঈশানীর কাছে শুনলাম আপনার সমস্যার কথা।
আর ওর কোনো প্রবলেম নেই বলল। তবে হ্যাঁ, যদি বাইরের কেউ আপনাদের কিছু প্রশ্ন করে দুজনেই বলবেন আপনারা কাজিন। আর অঙ্কিতবাবু অফিসের গুরুত্বপূর্ণ কাজে কলকাতায় এসেছেন বলে বোনের ফ্ল্যাটে উঠেছেন, এটাই যেন সবাই জানে। ঠিক সময় মতো রেন্ট পেড করলে আমার আপনাদের একসাথে থাকা নিয়ে কোনো সমস্যা নেই। আর কখনো কোনো দরকার পড়লে সবার আগে আমাকে জানাবেন। নমস্কার জানিয়ে নীরেনবাবু ওনার সংক্ষিপ্ত অথচ জরুরি বক্তৃতা দিয়ে উঠে দরজার দিকে এগিয়ে যান। অঙ্কিত প্রতি নমস্কার জানিয়ে উঠে দাঁড়ায়। ঈশানী দরজা অবধি নীরেনবাবুকে পৌঁছে দিয়ে অঙ্কিতের পাশে এসে বসে। কি নীরেনবাবুর কথা শুনে কি বুঝলে? ঈশানী অঙ্কিতকে জিজ্ঞেস করে। লোকটা সোজাসাপটা কথা বলল, তবে উনি টাকা পেলে সময় মতো আমাদের সমস্যা হবার কথা নয়। না হলে এই সমাজে একটা ছেলে আর একটা মেয়ে দুজনে একটা ফ্ল্যাট শেয়ার করছে শুনলে বাকি সবার মতো আমার বাড়ির লোকজনও ভিড়মি খেত। সেম এজ মাইন। আমাদের সমাজ যতই আধুনিক হয়ে যাক, তবু কিছু জিনিস শুনলে বা দেখলে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। বাদ দাও, লাঞ্চে কী খাবে ভেবেছ? এই, তুমি রান্না পারো নাকি কিনে খাও? আরে যা পারি টুকটাক কাজ চালিয়ে দিই, তবে দুজনের রান্না কিন্তু সব সময় করতে পারবো না। আজকে প্রথম দিন তোমার এই বাড়িতে, তাই আজকের লাঞ্চটা আমিই করছি। আমার সৌভাগ্য ম্যাডাম। আমি স্নানটা সেরে আসছি। ওকে, যাও, আমার তো সকালেই হয়ে গেছে। অঙ্কিত নিজের ব্যাগ দুটো নিয়ে নিজের রুমে চলে যায়। কাল রাত থেকে অনেক ধকল গেছে। কাকা কিছুতেই ওকে শিফট হতে দিতে রাজি ছিল না। কাকিমা যদিও ও গেলে বাঁচে হাবে ভাবে বোঝায়, তাও কাকার সামনে নাটক করে আটকানোর চেষ্টা করেছিল। তবুও ও বলেছে এখন অফিসে টানা 1 মাস খুব চাপ যাবে, তাই অফিসের থেকেই অফিসের কাছাকাছি একটা রুম দিয়েছে। এই বলে কাকার বাড়ি থেকে অব্যাহতি পেয়েছে অবশেষে। স্নান সেরে এসে অঙ্কিত দেখে ঈশানী একেবারে ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রেডি। বাবা, এতগুলো আইটেম এত কম সময় কিভাবে করলে? অঙ্কিত অবাক হয়। কে বলল এত কম সময়? সকাল 6টায় ঘুম থেকে ওঠা আমার অভ্যাস। তারপর ব্রেকফাস্ট বানিয়েছি। ব্রেকফাস্ট করে ডাল আলু পোস্ত বানিয়ে রেখেছিলাম। এখন ভাতের পাশাপাশি পাঁপড় ভেজে নিলাম। তুমি তো দেখছি একেবারে গৃহকর্মে পটু। না, রান্না বান্না খুব একটা জানি না, যেটুকু জানি কাজ চালিয়ে নিই। আগে তো কিছুই পারতাম না, একা থাকতে থাকতে বাধ্য হয়ে শিখে নিতে হয়েছে কাজ চালাবার মতো। আমরা কি না খেয়েই গল্প করে যাব? আরে এসো, এখন তো এটা তোমারও বাড়ি, ইনভাইট করতে হবে নাকি? ঈশানী হেসে ওঠে। আসলে আলু পোস্ত দেখে আমি আর লোভ সামলাতে পারছি না। দুপুরে খাওয়ার পরে একটা জম্পেশ ঘুম হয়েছে। অনেক দিন অঙ্কিত এরকম আরামের ঘুম ঘুমায়নি। ঘুম থেকে উঠে অঙ্কিত ঈশানীকে জিজ্ঞেস করে ছাদে যায়। ওদের ছাদ থেকে কলকাতাটা প্রায় অনেকটাই দেখা যায়। অঙ্কিত একটা সিগারেট ধরায়। ওর কেরিয়ার, ওর ফ্যামিলি সব কিছু নিয়ে ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে যায়। একা একা বোর লাগছে না? অঙ্কিত খেয়াল করেনি কখন ঈশানী ওর পাশে এসে দাঁড়িয়েছে। বেশ লাগছে ছাদে এসে। হ্যাঁ, এটা বেশ আরামদায়ক একটা জায়গা। প্রথম দিন এসেই আমার বেশ ভালো লেগেছে ছাদটা। আমারও। কেমন শান্ত, আওয়াজ প্রায় নেই বললেই চলে, আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে। ঠিক বলেছ। আচ্ছা চলো এবারে নিচে যাই। আসলে আমি তোমাকে ডাকতেই এসেছিলাম। এসে দেখলাম কেমন আনমনে কিছু ভাবছো, তাই আর বিরক্ত করিনি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তোমাকে ডাকলাম। ওহো, চলো নিচে যাই। ছাদ থেকে নিচে এসে অঙ্কিত ল্যাপটপে অফিসের কিছু কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ঈশানীও নিজের ঘরে চলে যায়। রাতের খাবারটা ওরা সুইগিতে অর্ডার করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই দিয়ে যাবে। আজকে সকাল থেকে ওরা দুজনেই ব্যস্ত। অঙ্কিত সকালটা ল্যাপটপেই মুখ গুঁজেছিল, আর ঈশানীকে কালকে কলকাতা অফিসে প্রথম দিন বলে সব দরকারি ডকুমেন্টস গুছিয়ে রাখছিল। এই করতে করতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। আজকে দুপুরের খাবারটাও ওরা হোম ডেলিভারি করিয়ে নিয়েছে। দুপুরে খেয়ে দিয়ে রবিবারের কম্পালসারি ল্যাদ না খেলে দিনটার যেন কিছু বাদ থেকে যায়। অঙ্কিত আর ঈশানীও ব্যতিক্রম নয়। গুড ইভিনিং। অঙ্কিত সোফায় গায়ে এলিয়ে টিভিতে ইন্ডিয়া ইংল্যান্ডের টেস্ট দেখছে। ইয়া, গুড ইভিনিং। কালকে থেকে আবার যুদ্ধ শুরু, ভাবলেই কেমন লাগছে। ঈশানীর কেমন দুঃখ দুঃখ রিপ্লাই। আর কি করবে বলো,
না হলে তো এই রবিবারের ছুটির মজাটাই পাবে না। তা ঠিক, তবে কালকে আমার জয়েনিং, তাই একটু হালকা চিন্তা হচ্ছে। সে কি, এত শহর ঘোরা, এতদিন কাজ করা একজন মেয়ে কিনা ভয় পাচ্ছে? শাট আপ, ভয় নাই মোটেও। আসলে নতুন অফিস, নতুন কলিগস, কে কেমন হবে না হবে এসব নিয়েই ভাবছি। এসব নিয়ে তুমি ভাবছো? তুমি জাস্ট অফিসে ঢুকবে, তোমার রূপের ছটায় আগুন লেগে যাবে, আগুন। দমকল ডাকতে হবে। অঙ্কিত বেশ মজা করার মুডে। সময় পেলেই ফ্লার্ট করাটা বন্ধ করো তো, কোনো লাভ নেই। লাভ ক্ষতি কে কবে হিসেব করেছে ম্যাডাম? আমি তো ফ্যাক্ট বললাম। ঈশানী মুখে যতই অপোজ করুক, মনে মনে প্রশংসা শুনলে খুশিই হয়। আর হবে নাই বা কেন? এরকম সুন্দর মুখ আর এক মাথা কোমর অবধি চুল, সাথে টানা টানা চোখ, এরকম পারফেক্ট বং কম্বিনেশন খুব কমই দেখা যায়। তাছাড়া এই 5 বছর চাকরি জীবনে কম ছেলে তো আর ওর পেছনে ঘুরঘুর করেনি। মাও কতবার বলেছে, কেউ থাকলে বল, বিয়ে করে সংসারই হয়। এবার মেয়েদের বয়স 25 মানেই বিয়ের বয়স হয়ে যাওয়া। কাউকে পছন্দ না থাকলে আমরা দেখছি, তুই শুধু হ্যাঁ বলিস পছন্দ হলে। বিয়ে নিয়ে কথা উঠলেই ওর কেমন যেন বিরক্তি লেগে যায়। আসলে বিয়ে করবে না সেটা নয়, কিন্তু এখনও নিজের মতো করে অন্তত আরও 2 বছর লাইফটা এনজয় করতে চায়। আর বিয়ে হলেই তো আর একজনের সাথে অ্যাডজাস্টমেন্ট, তার ভালো লাগা খারাপ লাগার ভাগিদার হওয়া, নিজের সময় অন্যের অনুপ্রবেশ, কিছু বছরের মধ্যেই বাচ্চা, ব্যাস। তারপর থেকে বড় করা, মানুষ করা, এই করতে করতেই লাইফ শেষ। তার থেকে ও এই ঢের ভালো আছে। একবার অর্কর সাথে 1.5 বছরের প্রেম করে আর প্রেম করার ইচ্ছে নেই ওর। প্রথম প্রথম সব ছেলেরাই খুব প্রেম দেখায়, সব সময় যেন মেয়েটার জন্যই রাখা। তারপর যেই মেয়েটা তার প্রেমে পড়ে যায়, তখনই যত সমস্যা। সময় দেওয়া কমতে থাকে, জীবনের সব কাজ যেন তখন এসে পড়ে। কিছু বললেই, তুমি আগের মতো বোঝো না আমাকে, আমার অনেক কাজ থাকে, তোমার সাথে কথা বলা ছাড়াও, এসব শুনতে হয়। না, অনেক হয়েছে এসব প্রেম ভালোবাসা। ঈশানীর আর দরকার নেই জীবনে। কি ম্যাডাম, কোথায় হারিয়ে গেলেন? ও কিছু না। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড আছে? না, নেই। আসলে কলেজ লাইফে কাউকে মনে ধরেনি। কলেজ শেষ হবার আগেই বাবা মারা যায়, তখন থেকেই সংসারের কথা চিন্তা করতে হয় আমাকে। মা সেলাই জানতো, সেটাকেই পেশা হিসেবে বেছে নেয়, আর আমি টিউশনি করতে থাকি। কলেজ ক্যাম্পাসিংয়ে জব পেয়ে সোজা ব্যাঙ্গালোর। মা সাথে যেতে চায়নি, বাবার কেনা বাড়ি স্মৃতি হিসেবে আঁকড়ে ধরে থেকে যায়। প্রথম কাজ বলে আমিও 3 মাস অন্তর একবার বাড়ি আসতাম। মা নিজের একদম খেয়াল রাখতো না, কত বকাবকি করেছি। আমার কাছে নিয়ে গিয়ে রাখতে চেয়েছি, কিন্তু কিছুতেই রাজি হয়নি। একদিন হঠাৎ ভীষণ জ্বরে সব শেষ। বলতে বলতে থামে অঙ্কিত, চোখের কোণে জল দেখতে পাই ঈশানী। এই, ভেরি সরি, আমি বুঝতে পারিনি আলোচনাটা এদিকে চলে যাবে। আই অ্যাম ভেরি সরি টু হিয়ার দ্যাট, প্লিজ ডোন্ট মাইন্ড। আরে না না, আমি একটু ইমো হয়ে গিয়েছিলাম বলতে গিয়ে। হাত দিয়ে চোখের কোণ মুছতে মুছতে বলে অঙ্কিত। চলো ডিনার করি, কালকে আবার দুজনকেই সকালে উঠতে হবে। দুজনে ডিনার করে শুয়ে পড়ে। ঈশানী নিজের খাটে শুয়ে ভাবতে থাকে অঙ্কিতের কথা। সত্যি, সব মানুষেরই একটা নিজস্ব গল্প আছে। অঙ্কিতকেও মাত্র 2 দিন হলো দেখছে। মোস্ট অফ দ্য টাইম হাসি খুশি দেখেছে, কিন্তু ও জানতোই না যে ওর বাবা মা দুজনেই আর বেঁচে নেই। ছেলেটা যেন একটা অদ্ভুত চাপা কষ্ট বুকে নিয়ে বেড়ায়, অথচ কাউকে বুঝতেই দেয় না। চোখের পাতা ভারী হয়ে আসে ঈশানীর। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে ও। গুড মর্নিং। অঙ্কিত নিজের বেডরুমের দরজা খুলে বেরিয়ে ঈশানীকে বলে, মর্নিং। ঈশানী প্রায় রেডি। অল দ্য বেস্ট ফর ইয়োর ফার্স্ট ডে। থ্যাংকস ইয়ার, হোপ এভরিথিং উইল বি ফাইন। আরে ডোন্ট টেক চাপ, অল উইল বি ওকে। আমি নিজের জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলাম, তাই তোমার জন্যও রেখে দিয়েছি একটু এক্সট্রা বানিয়ে। টেবিলে ঢাকা দেওয়া আছে, খেয়ে নিও। তুমি আবার এসব করতে গেলে কেন? আমি ম্যানেজ করে নিতাম। পরে এসব ফর্মালিটি দেখিও। আমি এলাম, বাই। ওকে বাই, বেস্ট অফ লাক এগেন। ঈশানী বেরিয়ে যায়। অঙ্কিত টেবিলে ঢাকা দেওয়া স্যান্ডউইচে কামড় বসাতে বসাতে নিউজ পেপারে ডুব দেয়।
অঙ্কিতের অফিস আওয়ার 11টা থেকে 6টা, তাই ও 10:30টায় বেরোলে আরামসে পৌঁছে যাবে অফিসে সময় মতো। ঈশানী বেল বাজায়, অঙ্কিত দরজা খুলে দেয়। এ কি, তুমি চলে এসেছো? আমি তো ভাবলাম 6টা বাজছে সবে, তার মানে তুমি অফিস থেকে সবে হয়তো বেরোচ্ছ। কালকে দেখছিলে না ল্যাপটপে মুখ গুঁজে পড়েছিলাম, কিছু প্রেজেন্টেশন রেডি করে রেখেছিলাম। আজকে প্রেজেন্টেশন শেষ হয়ে গেল 2টোর মধ্যে, আর কোনো কাজ ছিল না, তাই তাড়াতাড়ি চলে এলাম। সো হাউ ওয়াজ ইউর ডে? আমার তো ভালোই গেল, নতুন অফিস, কিন্তু কেউ আমাকে একটুর জন্য বুঝতে দেয়নি যে আজকে আমার ফার্স্ট ডে। আমার টিমের সবার সাথে আলাপ হলো, তারপর বসের রুমে 1 ঘন্টা মতো আপকামিং প্রজেক্টগুলো নিয়ে আলোচনা হলো। দেন আর কিছু ছিল না তেমন। আর আমাকেও তাই আজকে একটু আগেই বেরিয়ে যেতে বলল, প্রথম দিন বলে। কাল থেকে 7টা অবধি থাকতে হবে। ব্যাগটা কাঁধ থেকে নামাতে নামাতে বলে ঈশানী, দ্যাটস গ্রেট ইয়ার, তাহলে তোমার চাপ কমলো কি বলো? অঙ্কিত হাসে, হ্যাঁ তা ঠিক, তবে সবে তো প্রথম দিন। আরে এগুলো কে করলো? ঈশানী প্রায় হাঁ হয়ে গেছে। ওদের ডাইনিং টেবিলের উপরে একটা সুন্দর ওয়াল পেন্টিং, উল্টো দিকের দেওয়ালে কিছু কাঁচের মধ্যে রং বেরঙের আলো দিয়ে অদ্ভুত সুন্দর করে সাজানো। কিচেনের দরজায় একটা বড় মিকি মাউস। ওপরে ছাদের দেওয়াল থেকে ঝুলতে থাকা কিছু বাহারি অর্কিড ঘরটাকে একটা নৈসর্গিক পর্যায়ে নিয়ে গেছে বলতে গেলে। কে আর করবে এই অধম ছাড়া? আসলে তাড়াতাড়ি অফিসের কাজ সেরে চলে এলাম তখন ভাবলাম আমার বিদ্যেটুকু একটু কাজে লাগাই। আফটার অল এটা আমাদের দুজনের বাড়ি এখন। আর জানতাম তোমার খারাপ লাগবে না। ভালো হয়েছে? অঙ্কিত ঈশানীর দিকে তাকিয়ে বলে। খারাপ? ইউ ডোন্ট ইভেন নো তুমি কি অসম্ভব ভালো সাজিয়েছ। ইটস গ্রেট, আউটস্ট্যান্ডিং। বেডরুমটা একটু দেখবে নাকি তোমার? কেন, ওখানে আবার কি করেছো? চলোই না, সারপ্রাইজ আছে। ঈশানী প্রায় দৌড়ে গিয়ে ওর বেডরুমের দরজা খোলে। সারা দেওয়াল জুড়ে নানা রকম গণেশের ফটো, সবই ওর আঁকা। আর বেডের ঠিক উপরের দেওয়ালটায় টেক্সচারের মতো ডিজাইন করা একটা গণেশ বানানো। কি কেমন লাগছে? অঙ্কিতের মুখে হাসি। মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাবুলাস। তুমি আমার ফটোগুলো কোথায় পেলে? আমি তাড়াতাড়ি ফিরে ভাবলাম ঘরটা একটু সাজিয়ে নিই, তখন ডাইনিংটা ডেকোরেট করলাম আগে। তারপর ব্যালকনির দিকটা যেতে গিয়ে দেখি একটা ব্যাগে কিছু পেন্টিংস। তখনই তোমার বেডরুম সাজানোর আইডিয়াটা মাথায় এলো। ব্যাস করে ফেললাম। আর বেডের উপরের দেওয়ালের গণেশটা আমার কাজ। বাই দ্য ওয়ে, তুমি বলনি তো তুমি এত সুন্দর আঁকতে পারো? আরে ওটা শখে, আর গণেশ আমার খুব প্রিয়, তাই বেশিরভাগ ফটোই গণেশের। তবে তুমি ফাটিয়ে দিয়েছো। থ্যাংক ইউ। আমার প্রশংসা করা শেষ হলে যাও ফ্রেশ হয়ে এসো, টেবিলে খাবার রেডি আছে। ঈশানী ফ্রেশ হতে চলে যায়। চেঞ্জ করে টেবিলে আসে, দেখে অঙ্কিত একেবারে সব কিছু সাজিয়ে রেডি। এই যে ম্যাডাম, আমার হাতের বানানো লেমন চিকেন আর পি রাইস। ওয়াও, তুমি রান্নাও করতে পারো? একা থাকতে থাকতে শিখে নিয়েছি। আর তাছাড়া কাজ চালানোর মতো নয়, এটাও আমার একটা প্যাশন বলতে পারো। আর রোজ রোজ বাইরের খাবার খেলে শরীর একেবারে যাবে ম্যাডাম। আচ্ছা, এখন তুমি টেস্ট করে বলো কেমন হয়েছে। কিন্তু এত কিছু করার কি দরকার ছিল? ঘর সাজিয়েছ, বাইরে খাবার অর্ডার দিয়ে দিলেই হতো। দিতে পারতাম, কিন্তু সময় ছিল দেখে বানিয়ে ফেললাম। আর তাছাড়া তোমার প্রথম দিন অফিসে ভাবলাম তুমিও ফিরে টায়ার্ড থাকবে, তারপর খাবার অর্ডার করবে, দিয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে, তাই করেই ফেললাম। ঈশানের প্রচণ্ড খিদেও পেয়েছিল, তাড়াতাড়ি করে টেবিলে বসে খেতে শুরু করে। কি বললে না তো কেমন হয়েছে? বলতে হবে, দেখে বুঝছো না? মানে দেখে কি বুঝবো? আরে বাবা, এক মনে খেয়ে চলেছি কোনো কথা না বলে। খাবারগুলো এতটাই ভালো হয়েছে যে কথা বলে সময় নষ্ট করতে মোটেই ইচ্ছে করছে না। সো ডিলিশিয়াস, জাস্ট লাভিং ইট, মাই প্লেজার। দিনের শেষে ধকল যেন অনেকটা এক ধাক্কায় কমে যায় ঈশানীর। আর অঙ্কিতেরও বেশ ভালো লাগে ঈশানীকে খুশি দেখে। মাঝে 2 মাস কেটে গেছে, না ওদের একসাথে থাকা নিয়ে কেউ কোনো প্রশ্ন করেনি, আর ওদের নিজেদের তো কোনো সমস্যাই হয়নি।
অঙ্কিতের মতো এতটা অ্যাডজাস্টিং আর আন্ডারস্ট্যান্ডিং ছেলে ঈশানীর দেখা প্রথম। কখনো ঈশানীকে কোনো পার্সোনাল প্রশ্নও করেনি, আর না কখনো অকারণে ওর ক্লোজ হতে চেয়েছে। ঠিক ঈশানী যেরকম শর্তগুলো দিয়েছিল অঙ্কিত যেন অক্ষরে অক্ষরে পালন করে এসেছে এই 2 মাস। অঙ্কিতকে ঈশানীর ভালো লাগে, এটা অবশ্য ও প্রেম বলতে নারাজ। একসাথে থাকতে থাকতে কেমন যেন নির্ভরশীল হয়ে পড়েছে একটু হলেও। সকালে ঘুম থেকে উঠেই দেখে ব্রেকফাস্ট তৈরি, দুপুরের লাঞ্চটা কোনো দিন ঈশানী বানায় তো কোনো দিন অঙ্কিত, আর দুজনেরই উঠতে দেরি হয়ে গেলে অফিস ক্যান্টিন তো আছেই। সন্ধেবেলা অঙ্কিতই আগে ফেরে। ঈশানী ফিরেই ফ্রেশ হয়ে দেখে অঙ্কিত ডিনার বানিয়ে ওর অপেক্ষা করছে। ঈশানীও বানায়, তবে সংখ্যাটা খুব কম, আর অঙ্কিতের হাতের রান্না তো প্লেট চেটে খেতে হয়, এতটাই ভালো রান্না করে ও। অন্যদিকে অঙ্কিত ও ঈশানীর সঙ্গে বেশ স্বচ্ছন্দ। একটা মেয়ের সাথে থাকছে বলে ওর আলাদা করে কিছু মনে হয়নি, বরং বেশ ভালোই লাগে। ঈশানীর মধ্যে একটা চাইল্ডিশ ব্যাপার আছে এখনও, সেটা অঙ্কিত বেশ উপভোগ করে। সব থেকে ভালো লাগে এই কম বয়সে ওর ডিটারমিনেশন, ডেডিকেশন। কাজটা অসম্ভব শ্রদ্ধা করে ওরই মতো। বাড়ি ছেড়ে থাকা একটা ছেলের পক্ষে যতটা ইজি হয়, একটা মেয়ের পক্ষে তার থেকে একটু হলেও টাফ। তাও সব কি সুন্দর অ্যাডপ্ট করে নিয়েছে। আর ঈশানীর আঁকার হাত তো বেশ ভালো, ওর পেন্টিংগুলো অসম্ভব সুন্দর। অঙ্কিতের কবিতার গল্প লেখার নেশাটা ঈশানী এখনও জানে না, জানলে হয়তো বাচ্চাদের মতো একটু হলেও অভিমান করবে এতদিন বলিনি বলে। আসলে লেখা হলো অঙ্কিতের পরম বন্ধু। লাস্ট 5 বছর ধরে ও লিখছে। আগে নিজেই বুঝতে পারেনি ওর মধ্যে এই প্রতিভাটা আছে। হঠাৎ একটা বৃষ্টির দিনে ইচ্ছে হয়েছিল লিখতে, সবার মতো কবি হবার স্বাদ জেগেছিল, সেই শুরু। এরপর শান্তিনিকেতনের একটা লিটল ম্যাগাজিনে প্রতি বছর ওর লেখা বেরোয়। এবছর নিয়ে টানা 3 বার হলো। আর এবছরের বইমেলায় তো সন্দীপনদার কথাই ওদের লিটল ম্যাগাজিনের জন্য একটা আস্ত গল্পই লিখে দিয়েছিল। বইমেলায় ওর লেখা বেরিয়েছে, এই ব্যাপারটা অঙ্কিতের বেশ ভালো লেগেছিল। যাই হোক, ঈশানীকে ও এর মধ্যেই জানিয়ে দেবে ওর লেখার ব্যাপারটা নিয়ে। আজকে তো আবার ঈশানীর ফিরতে দেরি হবে বলেছে। ওর অফিসে নাকি আজকে পার্টি আছে একটা। এই রিসেন্ট শেষ হওয়া প্রজেক্টটা সাকসেস সেলিব্রেশন হবে। অঙ্কিতকে খেয়ে নিতে বলেছে। আজকে শনিবার বলে চাপ নেই, অঙ্কিত জেগে থাকবে বলেছে। যেহেতু কালকে রবিবার আছে, দেরি করে ঘুম ভাঙলেও চাপ নেই। অঙ্কিত টিভি চালিয়ে ডিনার সেরে নেয়। তারপর অফিসের সোমবারের কিছু কাজ এগিয়ে রাখতে ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে যায়। কাজ শেষ হলে স্ক্রিনের ডান দিকের নিচে চোখ চলে যায় অঙ্কিতের। এ কি, প্রায় 11:15 বাজে। ও খেয়ালই করেনি এত রাত হয়ে গেছে। আর ঈশানী, ও তো এখনো ফেরেনি। একলা মেয়ে, এত রাত হয়ে গেল, কেমন দিশেহারা লাগে অঙ্কিতের। ঈশানীকে ফোন করে, 2 বার ফুল রিং হয়ে ফোনটা কেটে যায়। ওর চিন্তা আরও বাড়তে থাকে। ঠিক সেই সময় দরজায় কলিং বেলের শব্দ। অঙ্কিত প্রায় দৌড়ে গিয়ে দরজা খোলে। তুমি এখনও জেগে আছো বেবি? ঈশানীর হঠাৎ এরকম ডাকে অঙ্কিত কিছুটা অপ্রস্তুত। ভিতরে এসো। ঈশানীকে ভিতরে এনে দরজা বন্ধ করে অঙ্কিত। কি হলো, আমাকে রিপ্লাই দিলে না তো? আমাকে আজকে কেমন লাগছে বলো? ঈশানী প্রায় অঙ্কিতের উপর ঝুঁকে পড়ে। অঙ্কিত ঈশানীর মুখ থেকে অ্যালকোহলের গন্ধ পায়। তুমি ড্রিঙ্ক করেছ? হ্যাঁ, করেছি। বিশাল এত জোর করলো না বলতে পারলাম না। আফটার অল হি ইজ আওয়ার প্রজেক্ট হেড। বাট ইউ নো, আমি তোমাকেই ভালোবাসি। এসব কি বলছি ঈশানী? যদিও অঙ্কিত হয়তো ওকে ভালোবেসে ফেলেছে একটু একটু করে, কিন্তু তবুও এরকম তো হওয়ার কথা ছিল না। তুমি এখন ফ্রেশ হয়ে এসে রেস্ট নাও, কালকে সকালে এসব নিয়ে আমরা কথা বলবো। নো, এখনই আমি তোমাকে ভালোবাসবো, তুমিও আমাকে ভালোবাসো। তুমি কিন্তু নিজের দেওয়া শর্ত নিজেই লঙ্ঘন করছো। ভালোবাসায় কোনো শর্ত হয় না। আই লাভ ইউ। ঈশানীর কথা জড়িয়ে যাচ্ছে। আজকে প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না, আমি শুধু তোমার হতে চাই। অঙ্কিতের এরপর আর কোনো জোর কাজ করে না। ঈশানী অঙ্কিতকে আদর করতে শুরু করে। অঙ্কিত নিজেকে সামলাতে পারে না। দুজনে একে অপরের ভালোবাসার মধ্যে ডুবে যায়। সকালে অনেক বেলা করে দুজনের ঘুম ভাঙে। অঙ্কিতই প্রথম ঘুম থেকে ওঠে। পাশে ঈশানী শুয়ে আছে। ওকে না ডেকে অঙ্কিত নিজে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। এসে দেখে ঈশানীও উঠে পড়েছে।
অঙ্কিত, আমার পাশে এসে বসো। বলো, কালকে যা হয়েছে তারপর তুমি আমাকে দূরে করে দেবে না তো? সকালবেলা ঘুম ভেঙে হঠাৎ এসব বাজে চিন্তা আসছে কেন তোমার মাথায়? আসলে আমি জানি এরকমই হয়। ঋতুর সাথে ওর বয়ফ্রেন্ডের 2.5 বছরের রিলেশন ছিল। আমরা সবাই ধরেই নিয়েছিলাম ওদের বিয়ে হবে। একদিন ওরাও এরকম নিজেদের মধ্যে ফিজিক্যালি ক্লোজ হয়। তারপর মাস তিনেকের মধ্যে ওদের ব্রেকআপ হয়ে যায়। ভাবো, যদি ঋতু অ্যাডপ্ট করে নিত তাহলে আজকে ওর কী অবস্থা হতো? আমি ওরকম নই, আর তাছাড়া আমিও তোমাকে ভালোবাসি। কথাটা বলতে চেয়েও বলতে পারিনি। অনেক দিন বলবো ভেবেও আটকে গেছি। আমাদের মধ্যে যা হয়েছে সেটা শুধু তুমি আর আমি বাদে যেন কেউ না জানে। সময় হলে সবাইকে জানাবো আমরা। ঠিক আছে, প্রমিস, তাই হবে। তুমি আমার অভ্যাস হয়ে গেছো। তোমাকে ছাড়া আমি এমনিও থাকতে পারবো না। অঙ্কিত ঈশানীকে জড়িয়ে ধরে, কপালে চুমু দেয়। আমিও পারবো না। কথাটা অঙ্কিতকে কিভাবে বলবে ভেবে পাচ্ছে না ঈশানী। এই সপ্তাহেই ওর ট্রেনিং শেষ। এরপর ওকে আহমেদাবাদের অফিসে জয়েন করতে হবে। সেখান থেকে সপ্তাহ 2-3 বাদে সোজা অস্ট্রেলিয়া। এদিকে অঙ্কিতের আপাতত কলকাতা ছাড়ার কোনো সম্ভাবনা নেই। আর ওকে ঈশানী নিজের কেরিয়ার ছেড়ে কীভাবেই বা বলবে ওর সাথে শিফট করতে? কেমন যেন সব তালগোল পেকে যাচ্ছে ঈশানীর। একদিকে নিজের কেরিয়ার, অন্যদিকে অঙ্কিত। ঈশানীর বেস্ট ফ্রেন্ড দিশা একমাত্র ব্যাপারটা জানে। দিশা ঈশানীকে বলেছিল, অঙ্কিতদাকে ব্যাপারটা খুলে বল। অ্যাটলিস্ট ওর কথা যতদূর শুনেছি ও তোকে আটকাবে না। তবে যে কোনো একদিক তোকে বেছে নিতেই হবে, হয় তোর কেরিয়ার, না হলে অঙ্কিতদা। তুই নিজে ঠান্ডা মাথায় ডিসাইড কর কোনটা তোর প্রায়োরিটি। ঈশানী বুঝে উঠতে পারিনি কি করবে। অঙ্কিত ওর অভ্যাস হয়ে গেছে, আর ও ভীষণ কেরিয়ার কনসাস। তাই এই দোটানায় ও কী করবে ভেবে পায় না। ঈশানী রোজকার মতো বাড়ি ফিরে আসে। অঙ্কিত আজও রান্না করে রেখেছে, প্রায় যেরকম করে। ঈশানী বাড়ি ঢুকে সোজা নিজের রুমে চলে যায়। এরকম তো কোনো দিন করে না ঈশানী। টায়ার্ড থাকলেও অ্যাটলিস্ট ওর পাশে 5 মিনিট বসে। আজকে সেটাও করলো না। অঙ্কিত ঈশানী রুমের দরজা খুলে ঢোকে। দেখে ঈশানী জানালার পাশে বসে বাইরে তাকিয়ে কি যেন ভাবছে। কি হয়েছে তোমার? এনিথিং সিরিয়াস? অঙ্কিতের হঠাৎ প্রশ্নে ঈশানীর সম্বিত ফেরে। কিছু না, অফিসে একটু প্রেশার চলছে, আমি সামলে নেব। ঈশানী এড়িয়ে যায়। তুমি আমায় বলতে পারো, হালকা লাগবে। বললাম তো কিছু হয়নি। তুমি আমার সাথে একসাথে থাকো। আমি তোমায় ভালোবাসি বলে তুমি কি ভেবেছ সব তোমাকে বলতে হবে? আমার কোনো পার্সোনাল লাইফ নেই। আমাকে একা থাকতে দাও। আর হ্যাঁ, আমি আজকে রাতে খাবো না। আমাকে ডিস্টার্ব না করলে খুশি হব। অঙ্কিত অবাক হয়ে যায় ঈশানীর এহেন ব্যবহারে। ওর সাথে এখনও অবধি ঈশানীর মাত্র একবারই ঝামেলা হয়েছে। সেদিন রাত হয়েছিল। অঙ্কিত ঈশানীকে বারবার ফোন করায় ঈশানী বারবার ফোন কেটে দিয়েছিল। একটা টেক্সট অবধি করে দেরির কারণ জানায়নি। তারপর ওদের প্রজেক্ট হেড বিশাল ঈশানীকে ড্রপ করে দিয়ে যাচ্ছে জানলা দিয়ে দেখে অঙ্কিতের খুব রাগ হয়েছিল। ঘরে ঢুকতে ঈশানীকে যা নয় তাই বলে বিশালকে নিয়ে। ঈশানীও পাল্টা ওকে ওর জীবনের দখল না নিতে বলেছিল, কিন্তু পরদিনই সকালে সব মিটে গেছিল। আজ হঠাৎ কি হলো? অঙ্কিত ঈশানীর রুমের দরজা ভেজিয়ে খাবারগুলো ফ্রিজে তুলে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। মাঝে 2 দিন সেভাবে আর কথা হয়নি ওদের একে অপরের মধ্যে। অঙ্কিত অফিসের কাজের জন্য 2 দিন একটু তাড়াতাড়ি বেরোচ্ছিল, আর ফিরতেও দেরি হচ্ছিল। আজকে অঙ্কিত ফিরে দেখে ঈশানী এখনও ফেরেনি। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 9:30। দরজা খুলে ফ্ল্যাটে ঢোকে অঙ্কিত। ফ্রেশ হয়ে এসে ঈশানীকে কল করে। উল্টো দিক থেকে বারবার এনগেজ টোন পাবার সাথে সাথে কল কেটে যায়। কিছুই বুঝে উঠতে পারে না অঙ্কিত। ডাইনিং টেবিলে জলের বোতল নিতে এসে দেখে টেবিলে বোতলের নিচে একটা কাগজ ভাঁজ করে রাখা। ও কাগজটা তুলে নেয়। এটা তো একটা চিঠি। অঙ্কিত চিঠিটা পড়তে শুরু করে। অঙ্কিত, আমি জানি তুমি আমার এই চিঠিটা যখন পড়বে আমি তোমার থেকে অনেক দূরে চলে গেছি। আমার কলকাতায় ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমায় কলকাতা ছেড়ে চলে যেতে হচ্ছে। বছর 3 সম্ভবত বিদেশে সেটেল করতে হবে। আমি চাইনি তোমাকে ছাড়তে। তুমি আমার অভ্যাস, তুমি আমার ভালোবাসা। আমি জানি তুমি অনেক উন্নতি করবে জীবনে।
তোমার মতো মানুষকে সারা জীবনের জন্য পাওয়া যে কারুর ভাগ্য। আমি জানি তোমার কেরিয়ার ছেড়ে আমার সাথে একসাথে থাকা সম্ভব নয়। আমার পক্ষেও সম্ভব ছিল না অফারটা অ্যাকসেপ্ট না করা। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই, শুধু একটা ছোট্ট অভিমান আছে। তুমি যে এত ভালো লেখো আমাকে কোনো দিন বলোনি কেন? আমি তোমার সব লেখা পড়েছি, এমনকি রোজকার কথা লেখা ডায়েরিটাও। তোমার ডায়েরির প্রতিটা শব্দ আমার মনের মধ্যে গেঁথে থাকবে চিরকাল। লেখাটা কোনো দিন বন্ধ করো না। আমি তোমার সব কিছু মিস করব, সব কিছু। কেউ আমাকে হয়তো ব্রেকফাস্ট এগিয়ে দেবে না, রাতে অফিস থেকে ফিরলে রান্না করে কেউ আমার জন্য বসে থাকবে না, হয়তো আমাকে কেউ তোমার মতো আদর করতে পারবে না, কেউ পারবে না তোমার মতো ভালোবাসতে। আমি জানি না তুমি এই চিঠিটা পড়ে আমাকে কি ভাববে, লোভী, স্বার্থপর, কিংবা আরও বাজে কিছু ভাবতে পারো, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি। আমার নিজেরই লিখতে এতটা কষ্ট হচ্ছে, না জানি পড়ে তোমার কি অবস্থা হবে। তোমার নাম্বারটা ব্লক করলাম, আমি নম্বর বদলে নেব। আমার সাথে যোগাযোগ রাখলে কখনো তুমি কাজে মন বসাতে পারবে না। তুমি ভালো থেকো। তোমার, শুধু তোমার ঈশানী। চিঠিটা পড়ে অঙ্কিত দুহাতে নিজের মুখ ঢেকে মাটিতে বসে পড়ে। ঈশানী এটা কি করলো? কোথায় যাচ্ছে ঈশানী? ওর কি এটুকুও জানার অধিকার নেই? শুধুমাত্র কি অভ্যাসের বশে একসাথে থাকা? ভালোবাসা বলে কি ওদের মধ্যে কিছুই ছিল না? আর যদি থাকতোই তাহলে ঈশানী এভাবে ওকে কি করে ছেড়ে যেতে পারে? অঙ্কিত হয়তো সত্যিই ওর সাথে যেতে পারত না, কিন্তু তা বলে ও অঙ্কিতকে একবার জানাবার প্রয়োজন অবধি মনে করল না। কোনো মতে নিজেকে টেনে তুলে ঈশানীর রুমে যায় অঙ্কিত। দেওয়াল জুড়ে ঈশানীর পেন্টিংস। অঙ্কিত ভেবেছিল পরের মাসে ওর পেন্টিংস নিয়ে একটা এক্সিবিশন করবে আর নিজের প্রথম বই বের করবে, যার নামও ভেবে রেখেছিল, রাখবে ন হন্নতে। কিন্তু সব শেষ। ওর আর বাঁচতে ইচ্ছে করছে না। বালিশটাকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে অঙ্কিত। ডোরবেলটা কখন থেকে বেজে চলেছে। অঙ্কিতের উঠে গিয়ে খুলতে ইচ্ছে করছে না। কি হবে খুলে? এই অবেলায় ওকে ডাকার কেই বা আছে? সারা রাত কেঁদে কেঁদে ও বিধ্বস্ত, সাথে ভীষণ জ্বর এসেছে ওর। অফিসে ফোন করে আসতে পারবে না জানিয়ে দিয়েছে। আবার বাজছে ডোরবেলটা। আচ্ছা, ঈশানী যদি ফিরে এসে থাকে? হতেও তো পারে ও দেখতে চাইছিল অঙ্কিত ওকে কতটা ভালোবাসে, কিংবা হয়তো ও কোনো বাজে স্বপ্ন দেখছিল এতক্ষণ। আসলে কিছুই হয়নি। টলতে টলতে গিয়ে কোনো মতে দরজা খোলে অঙ্কিত। দেখে একটা বছর 25-এর ছেলে হাতে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার নাম অঙ্কিত বোস? অঙ্কিত মাথা নেড়ে হ্যাঁ বলে। আপনার একটা পার্সেল ছিল, এইখানে একটা সাইন করে দিন। অঙ্কিত সাইন করে দিয়ে পার্সেলটা নিয়ে রুমে আসে। কে আবার কি পাঠালো ওর জন্য? ও তো অনলাইনে কিছু অর্ডারও দেয়নি। পার্সেলটা খুলেও স্তম্ভিত হয়ে যায়। একটা বই, লেখকের নামের জায়গায় ওর নাম। পাতা উল্টাতে থাকে পাগলের মতো। ওর সমস্ত লেখা একটা বইয়ের আকারে বেরিয়েছে, কিন্তু ও তো কোনো দিন কাউকে লেখাগুলো দেখায়নি। এমনকি ঈশানীও জানতো না। কিন্তু ঈশানী পড়ে ফেলেছিল লিখেছে ওর চিঠিতে। তবে কি ঈশানী? ও দৌড়ে ওর রুমে যায়। ওর ডায়েরিটা খুঁজতে থাকে তন্ন তন্ন করে। লাল ডায়েরিটা খুঁজে পায়। সব লেখাগুলো এই ডায়েরিতেই আছে। তার মানে ঈশানী ওর লেখাগুলো ছাপতে দিয়েছিল। ও আবার এই ঘরে ফিরে আসে, বইটা হাতে তুলে নেয়। বইয়ের উপর বড় বড় অক্ষরে লেখা ন হন্নতে, অঙ্কিত বোস। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।